হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। দেখো, একদমই ক্লাসের হাফ সেঞ্চুরি আজ জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের 50 নম্বর পর্ব। আজকে আমরা 50 নম্বর পর্ব। তো ভার্চুয়ালি কেক কাটার চেষ্টা করব। তো আজকের ক্লাসে আমরা দুর্দান্ত কিছু প্রশ্ন রেখেছি, সমস্ত প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে। তো সকলে অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে আর একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তোমাদের জন্য প্রতিদিন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে ক্লাস করাই তোমাদের জন্য আহ, যথেষ্ট পরিমাণে খেটে প্রশ্ন বানিয়ে আনি। তো অবশ্যই সকলে কিন্তু ক্লাসটিতে একটা লাইক করে দেবে সঙ্গে সঙ্গে যুক্ত হওয়ার সাথে। তার সঙ্গে সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেতে দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম গ্রুপ, সেখানে যুক্ত হয়ে যাবে। আর চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ওকে, প্রথম প্রশ্ন আজকের, যেটা হচ্ছে ভারতের দ্বিতীয় ভারতীয় গ্র্যান্ড মাস্টার কাকে দেওয়া হয়? দাবাই কিন্তু গ্র্যান্ড মাস্টার উপাধি দেওয়া হয়। তো প্রথম যিনি দাবাই গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন কে বলতো? প্রথম প্রথম ভারতীয় পুরুষ যিনি গ্র্যান্ড মাস্টার ছিলেন তার নাম হচ্ছে, সকলেই জানে, এটা হচ্ছে বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দ। ওকে, পরবর্তীতে প্রথম মহিলা হিসাবে কে পেয়েছিলেন? সকলে বলো, মহিলা গ্র্যান্ড মাস্টার কে? এটা কিন্তু ভারতীয়দের কথা বলা হচ্ছে। গ্র্যান্ড মাস্টার কে ছিলেন? অ্যান্সার হবে সুব্বারমন বিজয়লক্ষ্মী। তো প্রথম ভারতীয় গ্র্যান্ড মাস্টার হচ্ছেন কে পুরুষদের মধ্যে? তিনি হচ্ছেন বিশ্বনাথ আনন্দ। পরবর্তীতে বিশ্বনাথ আনন্দ তিনি কবে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন? 1988-তে। 1988 সালে প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন বিশ্বনাথ আনন্দ। ওকে, এবারে প্রথম মহিলা হিসাবে যিনি গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে সুব্বারমন বিজয়লক্ষ্মী। এবার প্রথম দ্বিতীয় কে ভারতীয়দের মধ্যে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন? এখানে অ্যান্সার হবে তিনি হচ্ছেন দিব্যেন্দু বড়ুয়া। ইনি হচ্ছেন কিন্তু একজন বাঙালি দাবাড়ু ছিলেন। তো ইনি কিন্তু দ্বিতীয় ভারতীয় হিসাবে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, বিরজিস কাদির কে ছিলেন? বিরজিস কাদিরের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। বিরজিস কাদির কিন্তু একজন বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তি ছিলেন। তো বিরজিস কাদির কে ছিলেন? হায়দ্রাবাদের নিজাম, অযোধ্যার নবাব, মুঘল সম্রাট এবং বাংলার নবাব। দেখো, এই প্রশ্নটা WBCS এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, প্রিলিমসের প্রশ্ন। তো এই প্রশ্নটা সম্ভবত 2020-র প্রশ্ন। বিরজিস কাদির কে ছিলেন? 20-র প্রিলিমসের প্রশ্ন। তো এই প্রশ্নটা একটু বলি তোমাদের। ইনি ছিলেন কে? বিরজিস কাদেরের নাম আমরা সিপাহী বিদ্রোহে শুনতে পাই। বিরজিস কাদের ছিলেন অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহ। আলী শাহ ইনি ছিলেন, বলা হয়, অযোধ্যার শেষ নবাব। শেষ নবাব অযোধ্যার। অযোধ্যার। ওকে, তো বিরজিস কাদির পরবর্তীতে অযোধ্যার শেষ নবাব ওয়াজাদ আলী শাহর পরেও কিন্তু তিনি নবাবীর কি করেন? ঘোষণা করেন। তিনি নবাবীর ঘোষণা করেন। তো তাকেও কিন্তু বলা হয় অযোধ্যার নবাব। তিনি কিন্তু অযোধ্যার নবাব ছিলেন। আচ্ছা, বিরজিস কাদির তার মা ছিল কে জানো? বেগম হজরত মহল। আমরা জানি লখনৌতে বেগম হজরত মহল তো সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন। তো বিরজিস কাদির এবং সিপাহী বিদ্রোহে আরও একজন যিনি বেগম হজরত মহল, দুজনে মিলে কিন্তু 1857 যে লখনৌ রেজিমেন্ট, লখনৌয়ে কিন্তু মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল তারা। তো অ্যান্সার হবে এখানে অযোধ্যার নবাব ছিলেন বিরজিস কাদির। ওকে, আরো একটা জিনিস এখানে সঠিক এবং সংক্ষেপে জেনে রাখো, অযোধ্যার নবাবীর প্রতিষ্ঠাতা কে ছিল? অযোধ্যার প্রথম নবাব কে ছিল? তো অযোধ্যার প্রথম নবাব যিনি ছিলেন তার নাম হচ্ছে সাদাত খান। সাদাত খান। তিনি 1722 সালে কি করেন? অযোধ্যাতে স্বাধীন নবাবীর সূচনা বা স্বাধীন নবাবীর পত্তন করেন। ওকে, পরের প্রশ্নটা দেখো, ইকোলজিক্যাল পিরামিড প্রথম কে প্রবর্তন করেছিলেন? ইকোলজিক্যাল পিরামিডটা প্রথম কে প্রবর্তন করেন?
ইকোলজিক্যাল পিরামিডটা কে প্রবর্তন করেছিলেন? দ্রুত অ্যান্সার করো, 1 মিনিট, আমি একটু 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 ডিস্ট্র্যাক্ট করছি। ওকে, তো ইকোলজিক্যাল পিরামিড এটা কে প্রবর্তন করেছিলেন? অ্যান্সার হবে কে? সঠিক উত্তর হবে এখানে চার্লস এলটন। ইনি ছিলেন একজন ব্রিটিশ কি প্রাণীবিদ, তিনি কিন্তু প্রথম ইকোলজিক্যাল পিরামিড, ইকোলজিক্যাল পিরামিড কোনটা বুঝতে পারছো তোমরা, যে সেই আমরা পড়েছিলাম কি খাদ্য শৃঙ্খল, যে খাদ্য শৃঙ্খল প্রথমে সূর্য হচ্ছে কি সমস্ত শক্তির উৎস, তারপরে হচ্ছে যেটাকে বলা হয়ে থাকে ঘাস, সেটাকে কি বলা হয়? ঘাস হচ্ছে উৎপাদক, উৎপাদকের পরে যে তারপরে যে ঘাস ফড়িং এসে ঘাসটা খাচ্ছে সে হচ্ছে প্রথম শ্রেণীর খাবার, দ্বিতীয় শ্রেণীর খাবার তোমার হচ্ছে ব্যাঙ, তারপরে সাপ, তারপরে সর্বোচ্চ শ্রেণীর খাবার হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক যিনি, তিনি হচ্ছেন কে? ঈগল। তো এরকম ভাবে আমরা পড়েছিলাম, যেটা সেই যে ইকোলজিক্যাল পিরামিড সেটা তৈরি করেছিলেন চার্লস এলটন। কবে তৈরি করেন চার্লস এলটন ইকোলজিক্যাল পিরামিড? মনে রাখো 1927 সালে ইকোলজিক্যাল পিরামিডের কিন্তু এই প্রবর্তন করেছিলেন। পরেরটা হচ্ছে ভারতের শীতলতম স্থান কোনটি? ভারত একটি হচ্ছে কি মৌসুমী জলবায়ুর, ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। এই ভারতের বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন সমস্ত কিছুই ধরা গেলে কিন্তু ভারতে আছে। একটা মহাদেশে যে সমস্ত জিনিস থাকা প্রয়োজন সেই সমস্ত জিনিস কিন্তু একটা ভারতে কিন্তু আছে। এই কারণে ভারতকে বলা হয় কিন্তু উপমহাদেশও বলা হয়। কারণ ভারতের দেখো, ভারতে কিন্তু মরুভূমি থেকে শুরু করে সমুদ্র, দেন লেক থেকে শুরু করে একদিকে পার্বত্য অঞ্চল, একদিকে কিন্তু নদ নদী, সমভূমি, সমস্ত কিছু কিন্তু এই ভারতের মধ্যে অবস্থিত। তো ভারতের শীতলতম স্থান কোনটি? মনে রাখবে ভারতের শীতলতম স্থান এটা হচ্ছে দ্রাস। আমি এখানে কয়েকটি তোমাদের একটু লিখে দেব, সকলে একটু নোট করে রাখো। ভারতের শীতলতম স্থান হচ্ছে দ্রাস, এটা হচ্ছে লাদাখে অবস্থিত, লাদাখে অবস্থিত। ওকে, আচ্ছা উষ্ণতম কোনটি? উষ্ণতম, শুষ্কতম, শুষ্কতম, আর্দ্রতম, এই তিনটে জেনে রাখলেই হবে। উষ্ণতম স্থান কোনটি ভারতের? তো মনে রাখো ভারতের উষ্ণতম স্থান হচ্ছে রাজস্থানের যোধপুর জেলার পালোডি। পালোডি হচ্ছে কি ভারতের উষ্ণতম স্থান। শুষ্কতম স্থান বললে হয় রাজস্থানের জয়সলমীর, জয়সলমীর এবং সমগ্র যে তোমার হচ্ছে রাজস্থান রাজ্য সেটাকে কিন্তু ধরা হয় ভারতের শুষ্কতম রাজ্য। আর্দ্রতম স্থান কোনটি? সেটা হবে আর্দ্রতম স্থান মেঘালয়ের, আমরা জানি সেটা মৌসিন নাম, কারণ মৌসিন নামে সবচেয়ে কিন্তু বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। তো এখানে আমরা লিখব মৌসিন নাম, মৌসিন নাম। এই তিনটে কিন্তু জেনে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চারটি। তো এখান থেকে প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসলে আশা করব তোমাদের কোনো অসুবিধা হবে না। নেক্সট দেখো, বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক। বিখ্যাত যে ইলবার্ট বিল, এই ইলবার্ট বিলটা কি ছিল? এটা কার সময় বিতর্কটা হয়েছিল? এটা সকলে একটু প্রথমে অ্যান্সার করো, আমি বলছি। ইলবার্ট বিল বিতর্ক, ইলবার্ট বিলটা কি ছিল বলো সকলে। অ্যান্সার কি হবে? ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল কার সময়? এটা হচ্ছে লর্ড রিপনের সময় হয়। ইলবার্ট বিলটা কি? 1883 খ্রিস্টাব্দে সিপি ইলবার্ট একজন ব্যক্তি ছিলেন, সিপি ইলবার্ট। সিপি ইলবার্ট কি করেন? একটা বিল ঘোষণা করেন। যেই বিলটা ছিল তৎকালীন সময়ে ইউরোপীয় যারা ছিল, ভারতের মধ্যে যে সমস্ত ইউরোপীয় ছিল তাদের কিন্তু ভারতীয়রা বিচার করতে পারতো না, ভারতীয় বিচারকদের তাদের বিচার করার অনুমতি ছিল না। এই ইলবার্ট বিলটা এসে কি করে? বিচার বিভাগের যে এই বৈষম্যতা সেটাকে কিন্তু দূর করার চেষ্টা করে। এখানে কিন্তু বলা হয় যে সবাই সকলের কিন্তু বিচার করতে পারবে, ভারতীয়রাও ব্রিটিশদের বিচার করতে পারবে। এর ফলে কিন্তু যারা যারা বা ব্রিটিশ যারা ছিল, যারা ভারতে ব্রিটিশ ছিল, তারা কিন্তু একটা আন্দোলন সূচনা করে। এটাকে বলা হয় ইলবার্ট বিল বিতর্ক বা ইলবার্ট বিল মুভমেন্ট বলা হয়, যেটা তোমার সূচনা হয় 1883-তে কার সময়ে? লর্ড রিপনের সময়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন যেটা, ভারতের পিটার্সবার্গ বলা হয় কোন শহরকে? একটা শহরের নিকনেম পিটার্সবার্গ। তো ভারতের পিটার্সবার্গ কোনটিকে বলা হয়? সঠিক উত্তর হবে জামশেদপুরকে। জামশেদপুর কোথায়? এটা হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত, ঝাড়খণ্ডে। আচ্ছা, জামশেদপুরকে আরেকটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে মনে রাখো স্টিল সিটি, স্টিল সিটি অফ ইন্ডিয়া বলা হয় কিন্তু জামশেদপুরকে।
কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয়? দারুণ একটি প্রশ্ন। পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয় কোন দিনটি? পরীক্ষায় কিন্তু প্রশ্নটি এসেছে, তো সঠিক উত্তর করো সকলে। পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় কবে? 1 সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর, 15 আগস্ট এবং 31 আগস্ট। পশ্চিমবঙ্গে পুলিশ দিবসটা পালিত হয় কবে? অ্যান্সার কবে হবে? এটা হচ্ছে 1 সেপ্টেম্বর দিনে পালন করা হয়। অষ্টমদী কোন ভারতীয় রাজ্যে অবস্থিত? অষ্টমদী হ্রদ এটা কোন ভারতীয় রাজ্যে অবস্থিত? ভারতে কিন্তু উল্লেখযোগ্য বিভিন্ন হ্রদ আছে, আমরা জানি বিভিন্ন হ্রদ বিভিন্ন স্থানে অবস্থিত। তো বিভিন্ন হ্রদগুলোকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যেমন অভ্যন্তরীণ স্বাদু জলের হ্রদ দেন ভাগ করা হয়, অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ, উপকূলীয় উপহ্রদ বা লেগুন হিসাবেও কিন্তু আলাদা করা হয়। তো অষ্টমদী মনে রাখবে এটা হচ্ছে একটা কি, এটা কিন্তু লেগুনের মধ্যে আসে। এটা কি লেগুনের মধ্যে আসে। যেই লেগুন বা ব্যাক ওয়াটার্সও এটাকে বলা হয়। ব্যাক ওয়াটার্স কেন বলা হয়? কারণ কেরালায় লেগুনগুলোর আবার ব্যাক ওয়াটার্স বলা হয়। এটা অবস্থিত কোথায়? কেরালাতে অবস্থিত বা কেরলে অবস্থিত। কেরলে আমরা যদি উল্লেখযোগ্য এরকম আরো একটা হ্রদের নাম দেখি, সেটা হচ্ছে ভেম্বানদ, মনে রাখো ভেম্বানদ। ভারতের বিভিন্ন হ্রদ বিভিন্ন স্থানের, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় কোন হ্রদ অবস্থিত? স্থলবেষ্টিত বৃহৎ হ্রদ সম্বর, পুষ্কর হ্রদ লবণাক্ত একটা জলের হ্রদ, তারপরে বৃহত্তম এশিয়ার বৃহত্তম তোমার হচ্ছে উপহ্রদ চিল্কা। এখান থেকেও প্রশ্ন আসে পরীক্ষায়। আরেকটা প্রশ্ন খুবই আসে পরীক্ষায়, যেটা হচ্ছে তোমার যে উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ কোনটি? লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত, তাই তো। তো এই সমস্ত প্রশ্নগুলো হ্রদ থেকে আসে। তো হ্রদ থেকে যদি প্রশ্ন আসে তোমরা এগুলো একটু পড়ার চেষ্টা করো। আমি আমাদের ব্যাচের ক্লাসে কিন্তু এটা ডিটেলসে একদমই সুন্দর করে যারা ব্যাচের স্টুডেন্ট আছে তাদের করিয়ে দিয়েছি। তো তারা আশা করবো যারা ব্যাচে এখান থেকে আছে তাদের কোনো অসুবিধা হবে না, তারা উত্তর করতে পারবে সমস্তগুলো। পরেরটা দেখো, জৈন ধর্ম অনুসারে ত্রিরত্ন বলা হয় কোন তিনটিকে? তো তোমার হচ্ছে সাধ্য সিদ্ধি লাভ বা যেটাকে বলা হয় সিদ্ধি লাভ বা মুক্তি লাভের মোক্ষ লাভের জন্য জৈন ধর্মের কিন্তু বা মুক্তি লাভের জন্য জৈন ধর্মের ধর্ম যারা প্রচারক ছিলেন তারা কিন্তু তিনটি পন্থা বা তিনটি কিন্তু নীতি অনুসরণের কথা বলেছেন। সেই তিনটিকে একত্রে বলা হয় কি? ত্রিরত্ন। এই ত্রিরত্নটা কোন তিনটিকে বলা হয়? অ্যান্সার হবে এটা হচ্ছে তোমার সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎ আচরণ। এই তিনটিকে একত্রে বলা হয় কিন্তু তোমার ত্রিরত্ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। পরের প্রশ্ন, নিম্নোক্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? ভেক্টর এবং স্কেলার এটা অনেকে গুলিয়ে ফেলে। স্কেলার রাশি আর একটু হচ্ছে ভেক্টর। ভেক্টর স্কেলার। ভেক্টর কি? ভেক্টর হচ্ছে যার মান এবং অভিমুখ উভয়ই আছে। মান প্লাস অভিমুখ আছে তাকে কি বলা হবে? তাকে বলা হবে ভেক্টর রাশি। আর স্কেলার রাশি কাকে বলা হবে? মান আছে কিন্তু অভিমুখ নেই। অভিমুখ নেই। এখানে যে কটি আছে সে কটি কিন্তু বৈদ্যুতিক আধান। তো বৈদ্যুতিক আধানের মধ্যে আমরা যদি দেখি বৈদ্যুতিক আধান, তারপরে হচ্ছে তড়িৎ ক্ষেত্রে প্রবাল্য, তড়িৎ বিভব এবং বিদ্যুৎ রোধ, এদের মধ্যে একটু দেখা যাক। অ্যান্সার হবে এখানে তড়িৎ ক্ষেত্রে প্রবাল্য বা তড়িৎ প্রবাল্য। এটা কিন্তু একটা কি? এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। বাকি সবগুলোর কিন্তু মান আছে কিন্তু অভিমুখ নেই। বৈদ্যুতিক আধান, তড়িৎ বিভব, বৈদ্যুতিক রোধের মান আছে, অভিমুখ নেই। এই কারণে এগুলো হবে সব কি? স্কেলার রাশির মধ্যে কিন্তু এগুলোকে গণনা করা হবে। ওকে, পরেরটা দেখো, আজকের হোমওয়ার্ক। প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজন করে কোন দেশ? প্রথম টি-20 ক্রিকেটে প্রথম যে টি-20 20 ওভারের ফরম্যাটের খেলা সেটা আয়োজন করেছিল কোন দেশ? দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, ইংল্যান্ড। সকলে এটা কমেন্টে আজকে অ্যান্সার করে যাবে এই প্রশ্নটি। ভারতে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল গতকালই বলে দিয়েছিলাম ভারতের ক্যাগ কত ধারা? 148 নং ধারা রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন ক্যাগকে 6 বছরের জন্য বা 65 বছরের জন্য রাষ্ট্রপতি নিয়োগ করে। এটা বলেছিলাম তোমাদের। আরো একবার লিখে দিচ্ছি, নিয়োগ করেন। ওকে, তো এদের মধ্যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বর্তমান ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল? দেখো এখানে কিন্তু অনেকে একটা জিনিস ভুল করবেন। এখানে আর ভেঙ্কটরমানির পাশে কিন্তু তোমার হচ্ছে এখানে স্টার দেওয়া আছে। তো অনেকেই বলবে যে আর ভেঙ্কটরমানির স্টার দেওয়া আছে, ওটাই হয়তো অ্যান্সার হবে।
দেখো ওটা ভুল আছে, এখানে অ্যান্সার হবে জিসি মুর্মু, গিরিশচন্দ্র মুর্মু। ইনি হচ্ছেন ভারতের বর্তমান কিন্তু ক্যাগ। তিনি 2020 সালে আগস্ট মাসে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন। ওকে, আর ভেঙ্কটরমাটি অ্যান্সার হবে না। পরেরটা দেখো, বাংলায় ফরাজি আন্দোলন কে শুরু করেন? ফরাজি আন্দোলন এটা কে শুরু করেছিলেন? ফরাজি আন্দোলন এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে ধর্মীয় সংস্কার আন্দোলন। আন্দোলন এটা কিন্তু পরবর্তীতে একটা স্বাধীনতা আন্দোলনেও বদলে যায়, ধর্মীয় সংস্কার আন্দোলনটা। যেই আন্দোলনটা কিন্তু ভারতের একটা গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল। যেই আন্দোলনটা তোমার হচ্ছে শুরু করেছিলেন কে বাংলায়? অ্যান্সার হবে এটা শুরু করেন হাজী শরিয়াতুল্লাহ। পরবর্তীতে দুদু মিয়া তিনিও কিন্তু এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। আরেকটা ধর্মীয় রকম সংস্কারমূলক আন্দোলন ছিল যেটার নাম হচ্ছে ওয়াহাবি আন্দোলন। আমরা জানি ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ। ওয়াহাবি আন্দোলন এখানে লিখছি কারণ আছে, ওয়াহাবি আন্দোলন। আন্দোলন যেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু তিতুমির ওয়াহাবি আন্দোলনে নেতৃত্ব দেন। কোথায় নেতৃত্ব দেন? বাংলায় নেতৃত্ব দিয়েছিলেন। ওকে, তো আবার তিতুমির যে বিদ্রোহটা নেতৃত্ব দেন যে ওয়াহাবি আন্দোলন, সেটাকে বারাসাত বিদ্রোহ বলেও কিন্তু গণ্য করা হয়। মনে রাখবে এটা। পরেরটা দেখো, কোন মেঘ থেকে সবচেয়ে বেশি বৃষ্টি হয়? কতগুলি মেঘের নাম দেওয়া আছে এখানে। দেখো আমরা দেখতে পাচ্ছি কিউমুলাস, দেন আছে তোমার হচ্ছে কিউমুলো নিম্বাস, অল্ট্রোস্ট্রাটাস এবং সিরাস। প্রথমে দেখি সিরাস মেঘ। সিরাস মেঘটা কি? সিরাস মেঘটা বলা হয় এটা পালকের ন্যায় দেখতে, আকাশে দেখবে পালকের ন্যায় ছোট ছোট তুলোর ন্যায় কিন্তু এরকম তোমার হচ্ছে পালকের ন্যায় হালকা ছোট ছোট কিন্তু এই যে মেঘ গুচ্ছ সেগুলোকে বলা হয় সিরাস মেঘ। এটা কিন্তু একদমই বৃষ্টিপাত ঘটায় না। এই মেঘটি কিন্তু কি করে, এই মেঘ যদি আকাশে থাকে তাও কিন্তু সূর্য দেখা যায় এবং এর থেকে কিন্তু বৃষ্টিপাত হয় না। একটা সাধারণ পরিষ্কার এবং রোদ ঝলমলে আকাশের বর্ণনা দেয় সিরাস মেঘ। অল্ট্রোস্ট্রাটাস যে মেঘ, সেই মেঘটা কি? এই মেঘটা মনে রাখবে ধূসর নীল বর্ণের। এটা হচ্ছে ধূসর নীল বর্ণের এই মেঘও কিন্তু বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস কি করে না, এই মেঘ থেকে সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস থাকে। এই মেঘ থেকে সামান্য বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস থাকে। ঠিক আছে। আর কিউমুলো নিম্বাস যেই মেঘটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টিপাত ঘটানোর ক্ষমতা রাখে, বজ্রবিদ্যুৎ সহ বেশি বৃষ্টিপাত হওয়ার কিন্তু যে মেঘ, সেটা কিন্তু এই কিউমুলো নিম্বাস কালো রঙের মেঘ হয়ে থাকে এবং এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। জালিয়ানওয়ালাবাগের গণহত্যাকাণ্ড সংগঠিত হয় অমৃতসর, দিল্লি, জলন্ধর, লাহোর। জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড সেটা কোথায় হয়েছিল? সময় নষ্ট করো না, সকলে বলো তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা কবে হয়েছিল? পরীক্ষায় তো প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে যে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড সেটা কবে হয়। সঠিক উত্তর কি হবে? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় 1919 সালে। 1919 সালে। আরো সঠিকভাবে বলতে গেলে সেটা হবে 13ই এপ্রিল। অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ, সেখানে কিন্তু এই গণহত্যাকাণ্ডটি ঘটে। ওকে, তো এটা সঠিক উত্তর হবে অমৃতসর হত্যাকাণ্ড নামেও পরিচিত জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। নিম্নের কোন জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত নয়? চিম করবেট জাতীয় উদ্যান, নন্দদেবী জাতীয় উদ্যান এবং বলা হচ্ছে নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান, পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান। কতগুলি জাতীয় উদ্যানের নাম দেওয়া আছে এখানে, তার মধ্যে কোনটি উত্তরাখণ্ডে অবস্থিত নয়? উত্তরাখণ্ডে 6টি জাতীয় উদ্যান অবস্থিত, যার মধ্যে জিম করবেট এটা হচ্ছে ভারতের প্রাচীনতম, এটা আমরা সকলেই জানি। ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান 1936-এ প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক বললাম তো? 1936-এ প্রতিষ্ঠা, সকলে জানাবে। ওকে, তো এরপরে নন্দাদেবী, এখানে অ্যান্সার হবে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান। এটা কিন্তু অবস্থিত কোথায়? এটা অবস্থিত পশ্চিমবঙ্গে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে অবস্থিত। কালিম্পংয়ে এটা
অবস্থিত। ওকে, আর পশ্চিমবঙ্গে কয়টি জাতীয় উদ্যান আছে? 6টি জাতীয় উদ্যান আছে। তেমনই কিন্তু তোমার এই উত্তরাখণ্ডেও 6টি জাতীয় উদ্যান আছে। কি কি একটু দেখে রাখো, জিম করবেট জাতীয় উদ্যান, তারপর হচ্ছে গঙ্গোত্রী জাতীয় উদ্যান, গোবিন্দ জাতীয় উদ্যান, নন্দা দেবী জাতীয় উদ্যান, রাজাজি জাতীয় উদ্যান এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স অর্থাৎ পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান। এই 6টি জাতীয় উদ্যান কিন্তু অবস্থিত। আর পশ্চিমবঙ্গে আছে 6টি, কি কি বলতো? নেওড়া ভ্যালি, জলদাপাড়া, তারপরে হচ্ছে গরুমরা, দেন হচ্ছে তোমার আছে বক্সা জাতীয় উদ্যান, তারপরে সুন্দরবন জাতীয় উদ্যান প্রভৃতি জাতীয় উদ্যানগুলো কিন্তু অবস্থিত কোথায়? আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। পরেরটা দেখো, অ্যান্সার কি হবে পরেরটা দেখো, পাকস্থলীতে উপস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কোন অ্যাসিড নিঃসৃত হয়? গ্যাস্ট্রিক গ্রন্থিতে, পাকস্থলী গ্যাস্ট্রিক গ্রন্থিতে কোন অ্যাসিড থাকে? তো পাকস্থলী সাধারণত আমাদের খাদ্য পাচনে সহায়তা করে থাকে এবং যে তোমার হচ্ছে পাকস্থলীতে একটা অ্যাসিড থাকে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেটা যে খাদ্যে জীবাণু ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে কিন্তু মারার জন্য বিশেষভাবে, সেগুলোকে নষ্ট করার জন্য কিন্তু বিশেষভাবে ভূমিকা পালন করে। আচ্ছা, নতুন ব্যাচ শুরু হয়ে গেছে TWS একাডেমিতে। সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস সেখানে তোমাদের করানো হচ্ছে এবং লেখা সমস্ত ক্লাসগুলো লাইভ করানো হচ্ছে অভিজ্ঞ এই সমস্ত টিচারদের দ্বারা, সেখানে ক্লাস হচ্ছে। তো আজই চেক আউট করো TWS একাডেমি, 5 মাস এই ব্যাচটির ডিউরেশন। তো এই ব্যাচটিতে তোমরা আজই যুক্ত হয়ে যাও সমস্ত লাইভ ক্লাস প্রথম থেকে দেখতে। আর কোনো অসুবিধা বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে এই নাম্বারে কল করে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, TWS একাডেমি অ্যাপটি ডাউনলোড করো, সেখানে তোমার নিজের নাম এনরোল করো, তারপরে কিন্তু তোমরা ব্যাচে তোমার পছন্দের ব্যাচ যেটা সেটাতে বেছে নাও এবং ভর্তি হয়ে যাও খুবই দ্রুত। লিমিটেড অফার আছে এবং সময় থাকতেই কিন্তু সেরা চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। আমাদের WBP KPSI মেনদের জন্য ডেসক্রিপটিভ ব্যাচও আছে, সেখানে সেই ব্যাচটার নাম হচ্ছে প্রচেষ্টা ব্যাচ। যারা এটাতে ভর্তি হতে ইচ্ছুক এখানে কিন্তু তোমরা চেক আউট করতে পারো। আর PSC ক্লার্কশিপের মেনদের জন্য কিন্তু ডেসক্রিপটিভ ব্যাচ আছে, বেঙ্গলি এবং ইংলিশ পরীক্ষা যেটা ডেসক্রিপটিভ মোডে হয়ে থাকে সেটার জন্য তোমাদের প্রয়াস ব্যাচ আছে। যারা PSC ক্লার্কশিপের মেনের জন্য প্রিপারেশন নিতে চাও তাদের জন্য। তো আজই চেক আউট করো TWS একাডেমি অ্যাপ এবং সেরা চাকরির প্রস্তুতি শুরু করে দাও এখন থেকেই। পরের প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দাস বংশ, দাস বংশটা বা এটাকে বলা হয় আইবক বংশ বা মামলুক বংশ। দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মোহাম্মদ ঘুরির কৃতদাস তিনি ছিলেন, যার কারণে কিন্তু সেখান থেকে এই বংশের নাম হচ্ছে দাস বংশ, যেটা হবে কুতুবউদ্দিন আইবক। তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির একজন দাস। তিনি কিন্তু পরবর্তীতে তার হাতে কিন্তু মোহাম্মদ ঘুরি ভারতের যে দায়িত্ব, সাম্রাজ্যের দায়িত্ব, সেটা ভারটা তুলে দেন এবং সেখানে কিন্তু কুতুবউদ্দিন আইবক দাস বা আইবক বংশের প্রতিষ্ঠা করেন। এবং ইনি কবে প্রতিষ্ঠা করেন? সেটা হবে 1206 খ্রিস্টাব্দে তিনি কিন্তু দাস বংশের প্রতিষ্ঠা করেন এবং তিনি 1210 পর্যন্ত এখানে শাসন করেছিলেন। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন তোমাদের একটু বলে রাখি, এখানে যদি থাকে যে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, অ্যান্সার কি হবে জানো? দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, অ্যান্সার হবে তিনি হচ্ছেন ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ। ইনি হচ্ছেন দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে তাকে ধরা হয়। 1211 খ্রিস্টাব্দে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন দিল্লির। পরেরটা দেখো, দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয় 4 জুলাই, 3রা জানুয়ারি, 22শে ডিসেম্বর ও 21শে জুন। আরেকটি বলা হচ্ছে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। আর ডিতে আছে অপরের কোনোটিই নয়। দিন রাত্রির দৈর্ঘ্য কখন সময় হবে? যখন সূর্য কি করবে, ভারত পৃথিবীর যে তোমার হচ্ছে নিরক্ষরেখা, সেই নিরক্ষরেখার উপরে 90 ডিগ্রি একদমই লম্বভাবে কিরণ দেবে, তখন কিন্তু পৃথিবীর সর্বত্র, যেটা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ উভয় দিকেই কিন্তু পৃথিবীর দিন রাত্রির দৈর্ঘ্য সমান হবে। এরকম দিন 2বার আসে, তাই তো, সারা বছরে 2বার আসে। একটা হচ্ছে মহাবিষুব বলা হয়, মহাবিষুব বলা হয়। বিষুব কথার অর্থ হচ্ছে সমান। তো সর্বত্র দিন রাত্রি সমান হওয়ার জন্য একটাকে মহাবিষুব বলা হয়, আরেকটি হচ্ছে জলবিষুব। জলবিষুবটা কবে? জলবিষুব হচ্ছে তোমার কবে? জলবিষুব হচ্ছে 23শে সেপ্টেম্বর আর 21শে মার্চ হচ্ছে তোমার কি? এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে মহাবিষুব। অ্যান্সার এখানে হবে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। এই দিন দুটোকে পালন করা হয়, বা এই দিন পালন নয়, এই দিন দুটি হচ্ছে তোমার দিন রাত্রির দৈর্ঘ্য সমান করে থাকে।
দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে ওঠে? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আমাদের প্রথমে দেখতে হবে দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা কোথায় অবস্থিত। অ্যান্সার হবে এটা দুর্গাপুরে অবস্থিত, পশ্চিমবঙ্গের দামোদরের তীরে অবস্থিত। এবং এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টটি কবে তৈরি হয়েছিল সেটাও কিন্তু আমাদের জানতে হবে। মনে রাখো দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা এটা ব্রিটেনের সহায়তায়, কাদের সহায়তায়? পরীক্ষায় যদি প্রশ্ন আসে কাদের সহায়তায় গড়ে ওঠে, তো মনে রাখবে ব্রিটেনের সহায়তায় গড়ে ওঠে দুর্গাপুর। ওকে, তো এটা কত সালে গড়ে উঠেছিল? অ্যান্সার হবে 1959, 1959 সালে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়। তো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তখন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটা গ্রহণ করা হয়েছিল? এটার পরিকল্পনায় অ্যান্সার হবে এখানে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ওকে, নেক্সট দেখো, সংবিধান প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছে কত সালে? প্রস্তাবনা, সংবিধানের যে প্রস্তাবনা, সংবিধানের মুখবন্ধ বলা হয়, সেই প্রস্তাবনাটা কিন্তু সমগ্রবার যতবার এতদিন পর্যন্ত কিন্তু একবার মাত্র সংশোধিত হয়েছে। ওকে, কবে কবে সেটা কবে? অ্যান্সার হবে এখানে হচ্ছে 1976-এ 42তম সংশোধনীতে, এবং সেখানেই কিন্তু এই শব্দ দুটি যুক্ত হয়। ওকে, পরের প্রশ্ন, জিমন্যাস্ট দীপা কর্মকার কোন রাজ্যের? জিমন্যাস্ট দীপা কর্মকার ইনি হচ্ছেন কমনওয়েলথ গেমসে কিন্তু পদকজয়ী ভারতের একজন জিমন্যাস্ট। তার সঙ্গে তিনি হচ্ছেন ভারতের পদ্মশ্রী, ভারতের অর্জুন পুরস্কার খেলাধুলোর ক্ষেত্রে দেওয়া হয় অর্জুন পুরস্কার হোল্ডার। তো এই দীপা কর্মকার তিনি কোন রাজ্যের জিমন্যাস্ট? অ্যান্সার হবে কি? ইনি হচ্ছেন ত্রিপুরার একজন কিন্তু জিমন্যাস্ট। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন মোহন সিং, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, রাসবিহারী ঘোষ। অ্যান্সার হবে কে? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, অ্যান্সার হবে কে এটা প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হচ্ছে রাসবিহারী বসু প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। নিম্নলিখিত কোনটি পিরিমিডিন নয়? পিরিমিডিন যে তোমার হচ্ছে বেসগুলি আছে, তোমার না ডিএনএর যে বেসগুলি নাইট্রোজেন বেস, সে তার মধ্যে দুটি বেস আছে, একটি হচ্ছে পিরিমিডিন আর একটি হচ্ছে কি? আরেকটি হচ্ছে পিউরিন। পিউরিন আর একটু হচ্ছে পিরিমিডিন। পিউরিন বেসগুলি কি কি? পিউরিন বেস হচ্ছে গুয়ানিন ও অ্যাডেনিন। অ্যাডেনিন গুয়ানিন হচ্ছে পিউরিন বেস, এবং বাকিগুলি কিন্তু থিয়ামিন, সাইটোসিন, ইউরাসিল, এগুলি হচ্ছে কিন্তু কি বেস? এগুলি হচ্ছে পিরিমিডিন বেস হচ্ছে ডিএনএর। ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোন ধারাটি কার্যকর হয়? ৭৩তম সংবিধান সংশোধনী যেটা কবে হয়েছিল? ৭৩তম 1992, 1992 হয় ৭৩তম সংবিধান সংশোধনী, যার মাধ্যমে পঞ্চায়েতি রাজ কি হয়? সংবিধানে বিধিবদ্ধ বা সংবিধানে কার্যকর হয়। কিন্তু সংবিধানের 40 নম্বর ধারায় কিন্তু অনেক আগেই সংবিধানে এই পঞ্চায়েতি রাজ বা পঞ্চায়েত গঠনের কিন্তু প্রস্তাব বা পঞ্চায়েত গঠনের ইচ্ছা সেখানে প্রকাশ করা হয়েছিল। অ্যান্সার হবে এটা 40 নম্বর ধারাকে ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে কার্যকর করা হয়। যক্ষ্মা রোগের টিকা আবিষ্কার করেন কে? যক্ষ্মা রোগ হচ্ছে কি? যক্ষ্মা হচ্ছে একটা, আমি বলেছিলাম কি রোগ ওটা? একটা যক্ষ্মা একটা কি রোগ? এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থেকে এই রোগটি হয়ে থাকে, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেই রোগের কিন্তু জন্য একটা টিকা প্রদান করা হয় যেটার নাম হচ্ছে BCG। তাই তো, এই রোগের টিকার নাম কি? টিকা হচ্ছে BCG। বি ফর হচ্ছে কি? বি ফর হচ্ছে ব্যাসিলাস, সি ফর হচ্ছে কি? সি ফর হচ্ছে ক্যালমেট এবং গুয়েরিন। ব্যাসিলাস, ক্যালমেট, গুয়েরিন হচ্ছে BCG-এর পুরো কথা। এখানে অ্যান্সার হবে লিওন ক্যালমেট এবং ক্যামেল গুয়েরিন, এই দুজনে মিলে কিন্তু তোমার হচ্ছে আবিষ্কার করেছিলেন যক্ষ্মা রোগের টিকা। জিপসাম নিম্নের কোনটির আকরিক? জিপসাম কোন তোমার হচ্ছে ধাতুর আকরিক? জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম।
তো এখানে অ্যান্সার কি হবে? জিপসাম হচ্ছে কিসের আকরিক? এটা হচ্ছে ক্যালসিয়ামের আকরিক না? জিপসাম, তারপরে হচ্ছে ক্যালসাইট, এগুলি হচ্ছে ক্যালসিয়ামের আকরিক। তারিখি মুবারক শাহী গ্রন্থের লেখক কে? মুবারক শাহ কে ছিলেন? মুবারক শাহ ছিলেন সৈয়দ বংশের শ্রেষ্ঠ শাসক। সৈয়দ বংশের শ্রেষ্ঠ শাসক তাহলে কে ছিলেন? মুবারক শাহ ছিলেন সৈয়দ বংশের শ্রেষ্ঠ শাসক। তো মুবারক শাহের সময় একটা ফার্সি কবি, ফার্সি তোমার হচ্ছে ভাষায় রচনা গ্রন্থ, যেটার নাম হচ্ছে তারিখি মুবারক শাহী, যেটা রচনা করেছিলেন ইহাইয়া বিন আহমদ সিরহিন্দি। অ্যান্সার হবে এখানে অপশন ডি। ইনি কিন্তু ফার্সি ভাষায় রচনা করেছিলেন তারিখি মুবারক শাহী গ্রন্থটি। পরের প্রশ্ন হচ্ছে চিত্রাং ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে নিম্নের কোন দেশ? চিত্রাং ঘূর্ণিঝড় এটা 2022 সালে কিন্তু ভারতে আছড়ে পড়ে এই চিত্রাং ঘূর্ণিঝড়টি। যেই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে কোন দেশ? সঠিক উত্তর কি হবে? চিত্রাং ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত প্রতি বর্গ কিমিতে? বলো সকলে। গতকালের ক্লাসেই বলেছিলাম ভারতের মধ্যে তোমার হচ্ছে সর্বোচ্চ জনঘনত্ব কোন রাজ্যের? বিহারের, তারপরে পশ্চিমবঙ্গ সবচেয়ে কম অরুণাচল প্রদেশের। দেন এখানে 2011 সাল অনুযায়ী বলা হচ্ছে ভারতের গড় জনঘনত্ব কত? অ্যান্সার হবে এটা 382। যারা অ্যান্সার করলে ওটাই সঠিক উত্তর। গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য? গম্ভীরা হচ্ছে একটা রাজ্যের লোকনৃত্য। কোন রাজ্যের লোকনৃত্য? ওড়িশা, অসম, বিহার, পশ্চিমবঙ্গ। দারুণ একটি প্রশ্ন, সঠিক উত্তর করো সকলে দ্রুত এই প্রশ্নটি। গম্ভীরা হচ্ছে কোথায় দেখা যায়? প্রধানত মালদা রাজ্যে দেখা যায় না? মালদাতে দেখা যায় গম্ভীরা। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা কিন্তু স্বীকৃত লোকনৃত্য। তো এই ছিল আজকের ক্লাস, 50 নম্বর ক্লাস। 30টি প্রশ্ন নিয়ে আলোচনা হলো 30 মিনিটে। আশা করবো ক্লাসটি তোমাদের ভেরি ক্লাস নয়, সমগ্র যে সেশনটা তোমাদের করালাম সমগ্র সেশনটাই তোমাদের ভালো লেগেছে। যারা প্রথম থেকে এই পর্যন্ত ক্লাস দেখলে তারা আশা করব ক্লাসগুলো দেখার পরে ক্লাসগুলো থেকে অনেক কিছু শিখতে পেরেছো এবং অনেক কিছু তোমরা পরীক্ষায় যদি এখান থেকে প্রশ্ন আসে তোমরা কমন পাবে। যারা মনে রাখতে পেরেছো প্রশ্নগুলি তারা আশা করব সকলেই যদি পরীক্ষায় প্রশ্ন এখান থেকেই যদি তোলে, যে সমস্ত প্রশ্নগুলো করেছি সেইগুলো কিন্তু 80% কমন পাওয়ার মতো কিন্তু প্রশ্ন, 80-90% কমন পাওয়ার মতোই প্রশ্ন এগুলি। ওকে, তো সকলেই যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে সকলকে এতদিন আমার সঙ্গে থাকার জন্য আমার তরফ থেকে তোমাদেরকে একবার ধন্যবাদ জানাচ্ছি। সকলে যারা ক্লাসটি শেষ পর্যন্ত এতদিন ছিলে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরের দিনের ক্লাসে আবার দেখা হবে। সকলে ভালো থাকবে। এখানেই ক্লাসটি শেষ করছি। টাটা।